একটা দলের ব্যাটিং এত জঘন্য এত জঘন্য এত জঘন্য হয় কি করে? বাংলাদেশ এখন ওয়ানডে ক্রিকেটে যে ব্যাটিং করে সেটাকে জঘন্য বললেও আসলে কিছুই বলা হয় না। আফগানিস্তানের কাছে আমরা যে ওয়ানডে সিরিজটা 2 ম্যাচেই হেরে গেলাম, তৃতীয় ম্যাচে জিতলেও যে আর সিরিজ জয়ের আমাদের কোনো সম্ভাবনার জায়গাটা নেই, সেইখানটাতে ব্যাটসম্যানদের ব্যাটিং এর দায়টাই সবচেয়ে বেশি, এবং এতটাই বেশি যে বাংলাদেশের বোলাররা এখন ওই ছোটবেলার মতো চাইলে বলতে পারে খেলবো না, তোমাদের সাথে আমরা খেলবো না। বোলারদের, ফিল্ডারদের এত হিউজ এফোর্ট, ট্রিমেন্ডাস এফোর্ট, ম্যাচের পর ম্যাচ, এমন এফোর্টের আসলে মূল্যটা কোথায় যখন ব্যাটসম্যানরা ওই ম্যাচের পর ম্যাচ এরকম দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং করেন। আমরা আফগানিস্তানের 190 রান তাড়া করতে পারিনি, আমরা 30 ওভার ব্যাটিং করতে পারিনি, আমরা 81 রানে ম্যাচটা হেরে গিয়েছে, আমরা মাত্র 109 রানে অল আউট হয়ে গিয়েছি। এইটা যদি হয় একটা দলের ওয়ানডে ম্যাচের ব্যাটিং এর চিত্র, তাহলে সেই দলটার যে 2027 বিশ্বকাপ খেলাটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। আমার তো এখন সরাসরি কোয়ালিফাই করাটা তো মনে হচ্ছে যে বহুদূরের ব্যাপার। আলটিমেটলি ওই নেদারল্যান্ডস, নামিবিয়া, উগান্ডা, নেপাল, ইউএসএ, ইউএই এই জাতীয় দলের সঙ্গে খেলেই কি আমরা টিকিটটা পাই কিনা, সেটা নিয়ে ঘোরতর সংশয়ের জায়গা তৈরি করেছে আমাদের দল, স্পেসিফিক্যালি আমাদের ব্যাটসম্যানরা। আফগানিস্তানের কাছে এই ম্যাচটা যে বাংলাদেশ 81 রানে হেরে গেল, সেইটাতে টার্নিং পয়েন্ট খুঁজতে গিয়েই এই আলোচনাগুলো করতে হচ্ছে। দেখুন, আমাদের টসের সময় ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ বলেছেন যে এই উইকেটটাতে আমরা টস হেরে আগে গিয়ে এইখানটাতে ফিল্ডিং পেয়েছি, কিন্তু তিনি বলছেন পরে যে আমরা ব্যাটিং করব, সেইখানটাতে একটা ডিউ ফ্যাক্টর কাজ করে, ফলে 240-250 রান পর্যন্ত তাড়া করে জেতাটা সম্ভব। ক্যাপ্টেন নিজের দলের সামনে টার্গেট সেট করছেন আপ টু 250, সেইখানে তার দলের বোলাররা, ফিল্ডাররা, যেইখান থেকে তিনি নিজেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, 42 রানে 3টা উইকেট পেয়েছেন, ভালো বোলিং করেছেন, সেই বোলাররা, ফিল্ডাররা 190 রানের মধ্যে আফগানিস্তানকে আটকে রাখে। অর্থাৎ যেই আমাদের সেট করা যে টোটাল, যেটাকে আমরা চেস ডাউন করতে পারবো বলে কনফিডেন্ট, তার চেয়ে 60 রান কম আমরা আফগানিস্তানকে দিয়েছি, অথচ তারপরও আমরা 81 রানে হেরে গিয়েছি। মানে আমাদের টিমটার ব্যাটিং এর অবস্থা কিরকম, আমার মনে হয় এইটাতেই পুরোপুরি সাম আপ করছে। আমরা যখন এই রানটা তাড়া করতে নেমেছি, 190 রান তাড়া করে বাংলাদেশ জিতবে, এই এক্সপেকটেশন জায়গাটা মোটেই বাড়াবাড়ি ছিল না। তবে পাওয়ার প্লের মধ্যেই আমরা 3-3টা উইকেট হারিয়ে ফেলি, এবং পাওয়ার প্লে জাস্ট শেষ হওয়ার পরপরই যখন আমরা ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের উইকেট হারিয়ে ফেললাম, যিনি নিজে আউট হলেন এবং একটা রিভিউ নষ্ট করে তিনি আউট হয়ে গেলেন, লাস্টে গিয়ে এটা ম্যাটার করেনি। কিন্তু আমাদের ক্রিকেটারদের ক্ষেত্রে এটা একটা নর্ম দেখছি যে ক্যাপ্টেন থাকলে রিভিউটা তার জন্য একেবারে প্রাপ্য হয়ে যায়, এবং আমাদের সিনিয়র ক্রিকেটারদের জন্য, উপরের দিকের ক্রিকেটারদের জন্য সেইটা একরকম ধরাবাধা প্রাপ্যই হয়ে যায়। সো ওইখানটাতেই আমরা 4 উইকেট হারিয়ে ফেলে ম্যাচ থেকে অনেকটা ছিটকে পড়েছি। তানজিদ হাসান তামিম তিনি 5 বল খেলে 0 রান করে পেছনে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। নাজমুল হোসেন শান্ত অহেতুক অপ্রয়োজনীয় একটা দ্বিতীয় রান নেয়ার চেষ্টা করতে গিয়ে নিজের উইকেটটা শুধু বিলিয়ে দিয়ে আসেননি, দলকেও বিপদে ফেলে চলে এসেছেন। সাইফ হাসান 4 ছক্কা মারলেন, আরো একটা ভালো স্টার্ট ওয়ানডে ক্যারিয়ারে, তার প্রথম ইনিংসটার মতো এই ইনিংসটাতেও। তারপরে নিজের উইকেটটা তিনিও অহেতুক বিলিয়ে দিয়ে আসলেন আপার কাট করতে গিয়ে থার্ড ম্যান বাউন্ডারিতে ক্যাচ দিয়ে, এবং মেহেদী হাসান মিরাজ তিনি যখন এলবিডব্লিউ হয়ে গেলেন, বাংলাদেশের 50 রানে 4 উইকেট পড়ে গেল। এবং সেই 4 উইকেটের মধ্যে আজমতুল্লাহ ওমরজাই তার ওই ওপেনিং স্পেলটাতেই তিনি 3-3টা উইকেট তুলে নিয়েছেন, 7 ওভারের টানা যে স্পেলটা তিনি করেছেন, এবং আরেকটা উইকেট আমরা তাদেরকে গিফট করেছি, নাজমুল হোসেন শান্তর উইকেটটা। এখন এই অবস্থা থেকে কি বাংলাদেশের ম্যাচ জেতাটা সম্ভব ছিল না? ছিল, অবশ্যই ছিল। যেহেতু আস্কিং রেটের প্রেশার ওই রকম নেই, যেহেতু আমাদের হিউজ রান করতে হবে, তা না ভাই, ওয়ানডে ক্রিকেটে যে কোনো উইকেটেই 200-র নিচে রান তাড়া করা এটা কোনো ঘটনা, এইটা এখনকার সময়ে কোনো ঘটনা। অন্য বেশিরভাগ দল তো এই রানটা তারা ঘুমিয়ে তারা করে ফেলতো। ইনফ্যাক্ট যদি আফগানিস্তানের যে ব্যাটিং লাইন আপটা এত নড়বড়ে, তারাও যদি বাংলাদেশের এই দুর্দান্ত বোলিং লাইন আপের বিপক্ষেও যদি এই 200-র নিচে টার্গেট পেত, ওই রান তারা করে তারা জিতে যেত, সহজেই জিতে যেত। ফলে 50 রানে 4 উইকেট হারানোর পরও যে বাংলাদেশের জয়ের কোনো চান্স ছিল না, বিষয়টা সেটা নয়। এবং ওই জায়গাটাতে একটা পার্টনারশিপ যখন হলো, আমাদের মনে হলো যে না, জাকের আলী অনেক এবং তাওহিদের এই জুটিটাতে বাংলাদেশকে আবারও একটু স্বপ্ন দেখানো শুরু করেছিল, কিন্তু কতক্ষণ আর
আজমতুল্লাহ ওমরজাই যেটা শুরু করেছেন রাশিদ খান সেটা শেষ করলেন। ওমরজাই পেয়েছিলেন 3 উইকেট, রাশিদ খান পেলেন 5 উইকেট। তার গুগলি বুঝতে ব্যর্থ হয়ে বিগ শট খেলার চেষ্টায় তাওহিদ হৃদয় নিজের উইকেটটা ছুঁড়ে ফেলে এসেছেন 34 বলে 24 রান করে। আগের 3টা ওয়ানডেতে 50 করা ব্যাটসম্যান যখন এইভাবে এই ক্রুশাল মোমেন্টে এরকম ভাবে উইকেটটা দিয়ে আসবেন, সেইটা টিমের সাইকোলজিতে এফেক্ট ফেলতে বাধ্য। তারপরে গিয়ে আমাদের ওইখানটাতে নুরুল হাসান সোহান, যিনিও উইকেটে একটুখানি মনে হচ্ছিল যে থাকতে পারছেন, 15 রান করেছিলেন, কিন্তু তিনিও রশিদ খানের গুগলে বুঝতে ব্যর্থ হয়ে তিনিও ওই জায়গাটাতে বোল্ড হয়ে গেলেন। ওয়ারেস জাস্ট একটু আগেই তিনি একটা লাইফ পেয়েছিলেন, উইকেট কিপার তার ক্যাচটা ফেলে দিয়েছিল। আমি তো ভেবেছিলাম যদি আজকে সোহান ম্যাচটা জিতিয়ে দেয় তাহলে টার্নিং পয়েন্টের দাবিদারটা সেইটাও ইনফ্যাক্ট হতে পারে। ভেরি নেক্সট ডেলিভারিতে তানজিম সাকিব এলবিডব্লিউ করে ফেললেন রশিদ খান। ভেরি নেক্সট ডেলিভারিতে রিশাদ হোসেনের বিপক্ষে এলবিডব্লিউ এর অ্যাপিলেও আম্পায়ার আঙ্গুল তুলে দিলেন এবং ওইখানটাতে রশিদ খানের হ্যাটট্রিকটা পূর্ণ হয়ে গেল। না, হ্যাটট্রিকটা হয়নি, কেননা রিশাদ ওই জায়গাটাতে ডিআরএস নেওয়ার পরে দেখা গেছে যে বলটা লেগ স্টাম্পের ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে মিস করছিল, ফলে ওইখানটাতে হচ্ছে গিয়ে আমরা শুধু রশিদ খানকে হ্যাটট্রিকটাই দিতে পারিনি। কিন্তু রশিদ খান তারপরে আরো হচ্ছে গিয়ে যেটা বললাম যে 5 উইকেট সহ জাকের আলী অনেক আমাদের আরেক ব্যাটসম্যান যিনি এই উইকেটটাতে অনেকক্ষণ ধরে ছিলেন, 43 বলে 18 রান করেছেন এবং তারপরে শর্ট কাভারে তিনি যেভাবে ক্যাচ তুলে দিয়ে এসেছেন, এইটা ভাই ক্লাস 4-5 এর বাচ্চাদেরকে ফিল্ডিং প্র্যাকটিসের সময় কোচ এইভাবে ক্যাচিং প্র্যাকটিস করায়, এইভাবে আসলে শেখায় যে জঘন্যভাবে হচ্ছে গিয়ে জাকের আলী অনেক তিনি আউট হলেন। ফলে বাংলাদেশ এই জায়গাটাতে আমরা মাত্র 109 রানে অল আউট হয়ে 81 রানের বিশাল ব্যবধানে ম্যাচটা হেরে গেলাম। যেই ম্যাচটা বাংলাদেশের জেতার কথা ছিল, ব্যাটিং ইনিংসটা যখন আমরা শুরু করেছি তখন জয়ের চান্স বাংলাদেশের 80% 90% বলে আমরা অনেকেই ভেবেছিলাম। দলের উপরে একটুখানি বেশি বোধহয় আমরা আশা করে ফেলেছিলাম এবং সেইখানটাকে আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খানরা সেটা প্রুফ করে দিয়েছেন যে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে আসলে কত 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 পিছিয়ে গেছে আধুনিক এই ওয়ানডে ক্রিকেটটা থেকে। তার আগে আমাদের বোলাররা, ফিল্ডাররা তারা ট্রিমেন্ডাস এফোর্ট দিয়েছে, যেটা আমি বলছিলাম যে মাত্র 190 এর মধ্যে আফগানিস্তানকে আটকে রাখা। হ্যাঁ, এইখানটাতে আমরা পাওয়ার প্লেতে ওদের 2টা উইকেট তুলে নিয়েছি, শুধু সেইটা না, তারপর পরই যখন রহমত শাহ আগের ম্যাচে যিনি 50 করেছিলেন তিনি ওই ইনজুরির কারণে মাঠ থেকে বেরিয়ে যেতে বাধ্য হলেন, বাংলাদেশ এরপরে দ্রুত আরো কয়েকটা উইকেট তুলে নিল। ফলে আফগানিস্তানকে আমরা ওই জায়গাটাতে এমনভাবে চেপে ধরেছিলাম যে আমাদের মনে হচ্ছিল আমরা ওইখানটা থেকে তাদেরকে কত কম রানে আটকে রাখতে পারি, আটকে ফেলতে পারি। ইব্রাহিম জাদরান একটা সাইড আগলে ধরে তিনি ছিলেন এবং 95 রানের একটা ইনিংস তিনি খেলেছিলেন, যদিও 60 রানের সময় তিনি একবার বেঁচে গিয়েছিলেন আম্পায়ার্স কলে, মানে রিশাদ হোসেনের ওই বলটাতে গুগলিটাতে তিনি রিড করতে ব্যর্থ হয়েছিলেন। যদি আম্পায়ারটাকে আউট দিতেন তিনি আউট হয়ে যেতেন, কিন্তু সেটা হয়নি, যেই কারণে তিনি একটা সাইড আগলে রেখে পুরো ইনিংসটা অ্যাঙ্কর করতে পেরেছেন। মিরাজের বলে তিনি যখন আউট হন তখন সেঞ্চুরি থেকে তিনি মাত্র 5 রান দূরে ছিলেন। তো ওইখানটা থেকেও তাদেরকে আমরা যখন লাস্টে গিয়ে আবার এই রহমত শাহ ব্যাটিং এ তিনি নেমেছিলেন, কিন্তু 1 বলের বেশি সার্ভাইভ করতে পারেননি এবং ওই জায়গাটাতে তার ওই ইনজুরিটাকে খুবই আসলে খারাপই দেখাচ্ছিল, যেই কারণে বাংলাদেশের এইখানটাতে এই রহমত শাহ ইনজুরি জনিত একটুখানি লাক আমাদের সঙ্গে ছিল। তারপর আমাদের বোলারদের এফোর্টটাকে খাটো করে দেখার উপায় নাই। আপনি রিশাদ এই ম্যাচে কামব্যাক করেছে, কি দুর্দান্ত বোলিং করে 2টা উইকেট তিনি নিয়েছেন। মুস্তাফিজ উইকেট না পেলেও ভালো বোলিং করেছেন। মিরাজ তো 3 উইকেটই তিনি তুলে নিয়েছেন। তানজিম সাকিবের যে 2টা শিকার রয়েছে, আমরা এই ম্যাচে বোলিং লাইন আপে একটু চেঞ্জ করেছি, 3 পেসার 2 স্পিনার থেকে 3 স্পিনার 2 পেসারে গিয়েছে। তানভীরও ভালো বোলিং করেছেন। সো সব মিলিয়ে আমাদের বোলারদের, আমাদের ফিল্ডারদের এফোর্ট টপ ক্লাস ছিল। ওই যে দৌড়ে এসে বাউন্ডারি রোড থেকে ডিরেক্ট থ্রোতে তানজিম সাকিব একটা তো আউটও করে দিলেন, রান আউট। তো আমাদের বোলার ফিল্ডারদের কাঠগড়ে দাঁড় করানোর উপায় নেই। যেই ম্যাচে ক্যাপ্টেন বলেন যে 240-250 তারা করা সম্ভব, তার বোলার ফিল্ডাররা তারই নেতৃত্বে সেইটা আরো 60 রান কমে 190 রানে আটকে রাখতে পারে আফগানিস্তানকে। সেইখানটাতে আমাদের ব্যাটসম্যানরা কি কারণে 81 রানে ম্যাচ হেরে যাবেন, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। এবং বাংলাদেশের যে ওয়ানডে ক্রিকেটে আমরা যে আসলে ক্রমশ কতটা পিছিয়ে যাচ্ছি তার একটা আসলে প্রামাণ্য চিত্র হয়ে এই ম্যাচটা থাকবে বলেই আমার কাছে মনে হচ্ছে। আফগানিস্তানের তুলনায় আমরা আসলে এখন কোনো দলই না। প্রথম 2টা ওয়ানডে ফরম্যাটে, টি20 ফরম্যাটে আমরা ওদেরকে হোয়াইট ওয়াশ করে দিয়েছি, কিন্তু প্রথম 2টা ম্যাচে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতা, স্পেশালি যেইভাবে আমরা ম্যাচগুলো হারলাম, তাতে কিন্তু 2027 বিশ্বকাপ বাংলাদেশের জন্য ডিরেক্ট কোয়ালিফিকেশন বাদ দেন, আলটিমেটলি আমরা কোয়ালিফাই করতে পারি কিনা সেটাই একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে না।
আর টার্নিং পয়েন্ট আমার কাছে মনে হয় ব্যাটিং ব্যর্থতা, এবং আমার কাছে মনে হয় শুরুর 4টা উইকেট হারানো, নাজমুল হোসেন শান্তর অহেতুক রান হতো এবং আজমতুল্লাহ ওমর জিয়ার ফার্স্ট পেলেই যে আমরা 3টা উইকেট হারিয়ে ফেলেছি। আমি বলেছি যে 50 রানে 4 উইকেট হারানোর পরও জেতা সম্ভব ছিল, অবশ্যই সম্ভব ছিল, কিন্তু এরপরে রাশিদ খানের ওই ঘূর্ণির জবাব আমাদের সামনে ছিল না। তার আগেই আজমতুল্লাহ ওমর জিয়া আমাদের সর্বনষ্ট করে গেছেন, আমাদের শান্ত রান আউটে সর্বনাশ হয়ে গেছে। শুরুতেই 50 রানে 4 উইকেট হারানোইটাই বাংলাদেশের এই পরাজয়ের, এই জঘন্য পরাজয়ের, এই বিশ্রী ব্যাটিং ব্যর্থতার ম্যাচে পরাজয়ের টার্নিং পয়েন্ট বলে আমার কাছে মনে হচ্ছে।